নমস্কার। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের মান্যগণ্য উকিলদের রোজগার ঠিক কত, ফি ঠিক কত এবং কেন, সেটা আমার জানার ইচ্ছে ছিল অনেক দিন ধরে, কিন্তু জানা হয়নি। কারণ হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এইসব হাইফাই চত্বরে আমার কোনো যাতায়াত নেই। আর যাতায়াত থাকলেই বা কি, কোনো মান্যগণ্য উকিলকে তো ধরে জিজ্ঞাসা করা যায় না যে আপনি কত টাকা নেন বলুন তো মশাই, আপনার ফিটা কত। একে তো ওদের নরম মন, তারপর সঙ্গে সন্ডা গুন্ডা থাকে, কে ধরে মেরে দিল, ফলে ওটা করা যাবে না। কিন্তু এই সাম্প্রতিককালে কয়েকটা ঘটনায় তালে গোলে মোটামুটিভাবে ওদের ফির একটা আন্দাজ আমি পেয়েছি। একদম সাম্প্রতিক যেটা হলো সেটা আপনারা সবাই জানেন, কিছু শিক্ষক বিকাশ ভট্টাচার্যের কাছে বিক্ষোভ দেখাচ্ছিলেন একটা কারণে। তো সেই কারণটা আমরা অন্য ভিডিও আলোচনা করেছি, এটা সেখানে প্রাসঙ্গিক না। তারা দাবি করছিলেন বিকাশবাবু এবং তার জুনিয়ররা 27 লক্ষ টাকা নিয়েছেন। তার উত্তরে বিকাশবাবু খুব রেগে বললেন, আমি একটি পয়সাও নিইনি, খামোকা 27 লাখ টাকা নেব কেন, নিলে আমার ফি নিতাম। ফিটা কত, ওখানে ভিডিওতেই উনি বললেন 55 লাখ টাকা। তো এটা একদম নিখুঁত মাপ বলেছেন কিনা আমি জানি না, তবে আমি মোটামুটি একটা আন্দাজ পেলাম 55 লাখ টাকা। দ্বিতীয় যে আন্দাজটা, এর আগেই সেটা পেয়েছি, সেটা হলো আরজি কর কাণ্ডের সময় কয়েকটি শুনানিতে বৃন্দা গ্রোভার এবং করুণা নন্দী, এরা জুনিয়র এবং সিনিয়র ডাক্তারদের প্রতিনিধিত্ব করছিলেন সুপ্রিম কোর্টে। পুরো মামলা নয়, তারা কিছু শুনানিতে ছিলেন। এর মধ্যে কত টাকা পেয়েছেন আমার জানার কোনো কারণ ছিল না, কিন্তু এর মধ্যে জুনিয়র ডাক্তাররা উকিলের ফি বাবদ তাদের কত খরচা হচ্ছে তার একটা হিসেব দিয়েছেন, সেটা হলো 45 লাখ টাকা। তো ওই দুজন উকিলের মধ্যে একজন আন্দাজ করতে পারি যে 3-4টে শুনানির জন্য 45 লাখ টাকা নিয়েছেন, অবশ্যই পুরো মামলার জন্য নয়, কয়েকটা শুনানির জন্য। তো এটাও একটা আন্দাজ, আগেরটাও মোটামুটিভাবে জানা গিয়েছিল। তো আন্দাজ থেকে একটা ব্যাপার আমি বুঝতে পারলাম যে উকিলদের, মান্যগণ্য উকিলদের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যে ফি, সেটা 50 লাখ টাকার কম একেবারেই না। এবং শুনেই আমার আতঙ্ক হলো। প্রথম যে চিন্তাটা মাথায় এলো, বাবা কোনোদিন যেন আমাকে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যেতে না হয়, তাহলে কিন্তু সর্বনাশ। কিন্তু এরপরেও আমার দ্বিতীয় প্রশ্নটা থেকেই গেল যে এরা এত টাকা পান কেন। লোকের তো টাকা চুলকোয় না, এমনকি যদি বিরাট বড় শিল্পপতি কেউ হন, তিনিও বাজে খরচা করেন না, বরং শিল্পপতিদের শুনেছি টিপে টিপে খরচা করার অভ্যাস, নইলে এত টাকা ওরা রোজগার করতে পারতেন না। ফলে টাকা কারোরই চুলকোয় না, আর গরিব মানুষের তো ঘটি মাটি বিক্রি হয়ে যাবে এত টাকা দিতে গেলে। তো কথা হলো এই টাকাটা কেন দেওয়া হয়, নিশ্চয়ই কিছু রিটার্ন পাওয়া যায়, প্রতিদানে কিছু পাওয়া যায়। এবার হতেই পারে যে এই উকিলরা, তাদের কিছু জোগাড় যন্ত্র আছে, হতেই পারে এদের গলার আওয়াজ, প্রভাব প্রতিপত্তি, হাব ভাব এতই ভালো যে বিচারকরা দেখলেই ভাবেন এই যা বলছে ঠিক বলছে। অথবা এও হতে পারে যে এদের আইনি মারপ্যাঁচ এত ভালো জানা আছে যে তার ধারে কাছে কেউ দাঁড়াতে পারে না। এছাড়া আরো অনেক কিছু কারণ হতে পারে, সেটা খুব একটা অস্বাভাবিক নয়। আমরা ডাক্তারদের ক্ষেত্রেও দেখেছি, অন্যান্য যে সমস্ত স্পেশালিস্টরা আছেন তাদের ক্ষেত্রেও দেখেছি, ডাক্তারদের ক্ষেত্রেও দেখি যে কিছু কিছু ডাক্তারের ফি গগনচুম্বী, দেখা সাক্ষাৎ পাওয়া যায় না। কেন সেটা? একজন সার্জেন ধরুন, তিনি হয়তো এমন একটা চমৎকার হার্ট অপারেশন করলেন যার ধারে কাছে কেউ আসতে পারবে না, অন্য কেউ করলে নিশ্চিত মৃত্যু, আর ইনি করলে রোগী নাচতে নাচতে বেড থেকে উঠে বাড়ি চলে গেল। তো এরকম হতেই পারে, ফলে তাদের দেখা পাওয়া যায় না, আকাশচুম্বী ফি ইত্যাদি হয়। ডাক্তারদের বা হাসপাতালের ক্ষেত্রে অবশ্য আরো অনেক কিছু শোনা যায় যে ব্যাপারটা এত সোজা নয়। আর কর্পোরেট হাসপাতালরা টাকা রোজগারের জন্য বহু কিছু করে থাকে, মরা মানুষকে ভেন্টিলেটরে শুয়ে থাকে, এইসব অভিযোগ আসে। কিন্তু ওইসব অনৈতিক কথাবার্তা ছেড়ে দিচ্ছি, ধরে নিলাম যে ডাক্তাররা খুব ভালো বলে অনেক টাকা কেউ কেউ রোজগার করে থাকেন। তো এখানেও একটা ছোট্ট সমস্যা থাকে যে সবার জন্য স্বাস্থ্য যদি আমরা মেনে নিই নীতি হিসেবে, তাহলে কিছু কিছু ডাক্তারের চিকিৎসা কিছু লোক পাবে না, কিছু লোক পয়সার জন্যই কেবল পাবে, এটা মেনে নিতে একটু অসুবিধা হয়। কিন্তু তাহলেও আপাতত আমরা ধরে নিলাম বেনিফিট অফ ডাউট দিয়ে, এতে করে সবার জন্য স্বাস্থ্য কিছু লঙ্ঘিত হয় না। কারণ সবার জন্য স্বাস্থ্য মানে এই নয় যে সবাই সব ডাক্তারের কাছে যেতে পারবে। কিন্তু উকিলদের ক্ষেত্রে এই বেনিফিট অফ ডাউটটা একেবারেই দেওয়া যায় না। একজন উকিল প্রচণ্ড দক্ষ মানে কি? মানে হলো যে তিনি যে কোনো হারা মামলাও জিতিয়ে দিতে পারেন। তার মানেটা কি? আপনি একটা মামলা নিশ্চিতভাবে হেরে যাচ্ছিলেন, অত টাকা দিয়ে একজন উকিলকে আপনি নিয়োগ করেছেন, তার মানে কি? ওই মামলাটা আপনি জিতবেন। এবার ধরা যাক আপনি সৎ মানুষ, যেটা আপনার উচিতই, তাহলে কি হলো যে আপনি মামলাটা হেরে যেতেন যদি না ওই উকিল আপনার পক্ষে দাঁড়াতো। এবার ধরুন আপনি অসৎ মানুষ, ঠিক উল্টোটা,
তাহলে আপনার বিপক্ষে যিনি ছিলেন তার জেতা সততার হিসেবে অত্যন্ত জরুরি বিষয় ছিল। সৎভাবে বিচার হলে তিনি জিততেনই, কিন্তু এই উকিল আপনার পক্ষে দাঁড়ানোর ফলে ভুলভালভাবে আপনাকে মামলাটা জিতিয়ে দিলেন। তো এইটা বিচার ব্যবস্থার পক্ষে একটা খুব বিচ্ছিরি ব্যাপার। বিচার ব্যবস্থার হওয়ার কথা হচ্ছে সম্পূর্ণ রকমভাবে অন্ধ। কে কার পক্ষে দাঁড়িয়েছে, কে কি কথা বলছে, সমাজে কার কি প্রভাব, এগুলো বিচার ব্যবস্থায় প্রভাব ফেলার একটুও কথা নয়। কিন্তু এখানে কি দাঁড়াচ্ছে, যার কাছে বেশি টাকা আছে, যার পকেটে দেবার মতো 50 লাখ টাকা আছে, তিনি জিতছেন। বিচার ব্যবস্থা তার প্রতি পক্ষপাত দেখাচ্ছে, অন্যজন নয়। তো এটা একদম যৌক্তিকভাবে আসছে। তো এর কিছু উদাহরণ আমাদের চোখের সামনে আছে। যেমন ধরুন আরুষি মামলার কথাটা আমরা সবাই জানি, সে এক ভয়ানক ব্যাপার। আরুষি মামলায় আরুষির বাবা মাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল প্রাথমিকভাবে, এটা আপনারা সবাই জানেন। তারপর তাদের জেলে পাঠিয়ে দেওয়া হয়, ওরা হাইকোর্টে অ্যাপিল করেন, তারপর নির্দোষ হয়ে বেরিয়ে আসেন। তো সেই নিয়ে একটা বই লেখা হয়েছিল, সেই বই আমি পড়েছি। তখন হাইকোর্টের উকিলদের ফি প্রচণ্ড বেশি, সেটাও লাখ লাখ টাকার নির্দিষ্ট করে বলা নেই, ওরকম বহু লাখ টাকা। এবং এরা যদিও মধ্যবিত্ত এবং ডাক্তার ছিলেন, কিন্তু এদের সমস্যাটা হয়েছিল যে এরা তো জেলে, কেউ তো চিকিৎসা করতে পারছেন না, রোজগার করতে পারছেন না, ফলে নিজেদের সঞ্চয় দিয়ে চেয়ে চিনতে ওই মামলাটা লড়তে হয়েছিল এবং দুর্গতির শেষ ছিল না, বহু কষ্টে তারা বেরিয়ে এসেছিলেন। তাও এদের সঞ্চয় ছিল, ফলে তারা সুবিচার পেয়েছিলেন। আমরা যদি ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের কথা ভাবি, যাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, তার ক্ষেত্রে কিন্তু ছিলেন কেবলমাত্র পাবলিক প্রসিকিউটর, যিনি সরকারের পক্ষ থেকে নিয়োজিত। এবং ওই মামলার যদি আপনি ধারা বিবরণী পড়েন, উকিল ধনঞ্জয়ের পক্ষে একেবারেই খাটেননি। মনে হচ্ছিল যে উকিলও যেভাবে লড়ছেন মামলাটা, তাতে তিনি হাল ছেড়ে দিয়েছেন। ধনঞ্জয় দে দোষী, এটা মোটামুটিভাবে সাব্যস্ত হয়ে যায় বিচার শুরুর আগেই, কারণ তার পক্ষের উকিল ঠিকভাবে প্রতিনিধিত্ব করেননি। ধনঞ্জয় যদি অনেক টাকা থাকতো, একজন দুর্ধর্ষ উকিলকে নিজের পক্ষে লাগাতে পারতেন, তিনি একটা ইনভেস্টিগেটিভ টিম যদি তৈরি করতে পারতেন কাঁড়ি কাঁড়ি টাকা খরচা করে, তাহলে বিচারের রায় সম্পূর্ণ উল্টো দিকে গেলেও যেতে পারত। বিচারের গতি প্রকৃতি দেখে, এটাই আমার ব্যক্তিগতভাবে ধারণা, এবং আমি নই, আমরা গুরুচণ্ডালী এটা নিয়ে একটা বইও বার করেছি। সেটা একটা সময় খুব চারদিকে ছড়িয়ে পড়েছিল ধনঞ্জয়ের বিচার নিয়ে। সেই বইটা আপনারা নেড়েচেড়ে দেখতে পারেন। তথ্য প্রমাণ দিয়ে একদম নিখুঁতভাবে বলা আছে যে ঠিকঠাকভাবে ধনঞ্জয়ের প্রতিনিধিত্ব করতে পারলে বিচারের রায় উল্টে যেতে পারত। ফলে এগুলো একদম হাতে গরম উদাহরণ, যেখানে পকেটের জোর বিচারের ফলাফলকে নির্ধারিত করছে। ফলে আমি যখন বললাম একদম শুরুতে যে আমি ফি শুনে আঁতকে উঠলাম, যেন আমাকে কখনো হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে যেতে না হয়, সেটা এমনি এমনি ছিল না। ঈশ্বর করুন, খোদা তালা করুন, আপনাকেও যেন কখনো যেতে না হয়। গেলে কিন্তু সুবিচার পেতে গেলে আপনার ঘটিবাটি হারিয়ে যেতে পারে। কপাল ভালো থাকলে উল্টো দিকে প্রভাবশালী কেউ থাকবেন না, যার অনেক টাকা আছে। যদি কপাল খারাপ থাকে তাহলে থাকবেন, এবং আপনি হয় অবিচার পাবেন, কিংবা আপনি ঘটিবাটি বেচে কোনো মতে সুবিচার নিয়ে ঘরে ফিরবেন। তো দুটো ক্ষেত্রেই আপনার প্রচণ্ড লস, এবং এটা সুবিচার যে নয় সেটা আপনিও বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি। ফলে সিস্টেমেটিক্যালি, পদ্ধতিগতভাবে আমাদের বিচার ব্যবস্থা এমন একটা ভাবে তৈরি হয়েছে বলে দেখা যাচ্ছে, যেখানে অর্থ যার, সুবিচারের আশা বা সম্ভাবনা তার তত বেশি। তো মাননীয় বিচারপতিরা তো আইন ব্যবস্থা, আইন কানুন ব্যবস্থা, আইনের নীতি, এগুলো নিয়ে প্রচুর চিন্তা ভাবনা করেন। আদালতের বিরুদ্ধে কেউ একটা কথা বললেও আদালত অবমাননার দায়ে তাদের বিচার করেন, অনেক কিছু হয়। তারা যে এই বিচার ব্যবস্থায় এই একটা অন্তর্নিহিত পক্ষপাত লুকিয়ে আছে, টাকা আছে এবং টাকা নেই এর মধ্যে, সেদিকে একটু মনোযোগ দিলে অত্যন্ত ভালো হয়। কারণ বিচার ব্যবস্থার অধিকার সবার, সুবিচারের অধিকার সবার। এবং যেহেতু এই কথাটা বললাম, আরও একটা জিনিসে ওরা যদি নজর দেন তাহলে ভালো হয়। ইদানিংকালে দেখা যাচ্ছে যে কিছু কিছু বিচারপতি, কলকাতা হাইকোর্টেই ধরুন একজন বিচারপতি, সিটিং বিচারপতি, তিনি কাজ ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে একটা দলে যোগ দিলেন, এবং তিনি নিজের ইন্টারভিউতেই বললেন যে যখন তিনি বিচারপতি ছিলেন তখনই যোগাযোগটা করেছিলেন। তো এইটা যদি হয় বিচার ব্যবস্থার প্রতি, সেটা একটা ভয়ঙ্কর অবিচার হয়ে গেল, ব্যবস্থাটার প্রতি একটা অবিচার হয়ে গেল। আরেকজন ধরুন বিচারপতি অবসর নিয়ে
তারপরে তিনি একটি নির্দিষ্ট সামাজিক রাজনৈতিক সংগঠনের পক্ষে বক্তব্য রাখতে শুরু করলেন। তাই এইগুলো যদি প্রবণতা হয় সেটা কিন্তু বিচার ব্যবস্থার পক্ষে একটা লাল পতাকা, বিপদ সংকেত, যেটাকে ইংরেজিতে রেড ফ্ল্যাগ বলা হয়। বিচার ব্যবস্থা আমরা জানি সবার ঊর্ধ্বে, তারা যা রায় দেন প্রত্যেকে মেনে নিতে বাধ্য। এটা হচ্ছে আমাদের কর্তব্য, নাগরিক হিসেবে আমাদের কর্তব্য। এবং একই সঙ্গে বিচার ব্যবস্থার অলিখিত কিছু এথিক্স আছে, কিছুটা লিখিত কিছুটা অলিখিত। সেটা হচ্ছে যে এই যে দায়িত্বটা বিচার ব্যবস্থার আছে, এই যে সম্মানটা বিচার ব্যবস্থা পায়, তার জন্য তার কিছু দায়িত্ব আছে, যে তাদের সমস্ত কালিমা সমস্ত প্রশ্নচিহ্নের ঊর্ধ্বে থাকতে হবে। তো বিচারপতিরা যদি বিচার ব্যবস্থার এই ব্যাপারটা নিয়ে একটু চিন্তা ভাবনা করেন, তাহলে মনে হয় বিচার ব্যবস্থা সকলের সম্মান পাবে, বিচার ব্যবস্থা সমস্ত কলঙ্কের ঊর্ধ্বে থাকতে পারবে। বিচার ব্যবস্থা মানে আমি কিন্তু শুধু বিচারপতিদের কথা বলছি না, এই আগে যেটা বললাম তার সঙ্গে বিচারপতিদের কোনো সম্পর্ক নেই, ব্যবস্থাটার কথা বলছি। তো এইগুলো নিয়ে মনোযোগ দিলে মনে হয় বিচার ব্যবস্থার উন্নতি হবে, এবং সুবিচার বলতে আমরা যা বুঝি তার কিছুটা সুরাহা হতে পারে। এবার আগে যেটা বললাম সেটা হলো যে আইনজীবীদের প্রচণ্ড ফি, এর কি ব্যবস্থা নেওয়া যায় আমরা জানি না। আইনজীবীরা এক একজন মুক্ত মানুষ, তারা যত খুশি টাকা নিতে পারেন। এদের কি একটা কিছু ফি এর ঊর্ধ্বসীমা তৈরি করা উচিত? আমি জানি না, এর আইনত এটা সম্ভব কিনা তাও জানি না। কিন্তু বিচার ব্যবস্থার লোকজন যারা আছেন, তারা আইনি মারপ্যাচ থেকে শুরু করে বিচার ব্যবস্থায় অত্যন্ত অভিজ্ঞ, তারা যদি এটাতে মনোযোগ দেন তাহলে ভালো হয়। আর বিচারপতিদের সমস্ত কলঙ্কের ঊর্ধ্বে থাকতে হবে, এটা নিয়ে বোধহয় কিছু এথিক্স ইতিমধ্যেই আছে, লিখিত আছে। সেগুলো যদি তারা এনফোর্স করেন তাহলে মনে হয় বিচার ব্যবস্থা সত্যি উন্নতি হবে। তো আমার চিন্তা ভাবনা আমি বললাম, আপনাদের চিন্তা ভাবনা আপনারা বলবেন। এই নিয়ে কথাবার্তা নিশ্চয়ই হবে। সমস্ত কিছু নিয়ে কথাবার্তা হয়, বিচার ব্যবস্থা নিয়ে কথাবার্তা হলেও ভালো হয়, এইটুকু আমার মনে হয়। আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন। গুরুচণ্ডালী সাবস্ক্রাইব করবেন। নমস্কার।